হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি পেয়ার অ্যাপ। তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে। আমি মিলন, তোমাদের ভূগোল টিচার, এবং আজকে শুরু করতে চলেছি দশম শ্রেণীর ভূগোল অধ্যায়ের ভূগোল বিষয়ের সিলেবাস সম্পর্কে যদি না ধারণা থাকে তাহলে কিন্তু বইয়ের ভেতরে যে সমস্ত অধ্যায়গুলো আছে সেই অধ্যায় সম্পর্কে ধারণা কিন্তু কমে যাবে। তাই আজকে চলো শুরু করি আমাদের এই ভিডিওতে কিভাবে ভারতের থেকে শুরু করে যে সমস্ত অধ্যায়গুলো আমাদের ক্লাস 10 চ্যাপ্টারে আছে সমস্ত অধ্যায়গুলোর সিলেবাস সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার গঠিত ভূমিরূপ। এই যে পৃথিবীর বিভিন্ন বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে এবং শিলামণ্ডল আছে, সেই শিলামণ্ডল, বায়ুমণ্ডল তিনটা মণ্ডলের মধ্যে মূল হচ্ছে শিলামণ্ডল। এই শিলামণ্ডলের উপরে যে ভূমিরূপ প্রক্রিয়াগুলো আছে, কিভাবে পৃথিবীর ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপগুলোর বিবর্তন, পরিবর্তন এবং তার বিভিন্ন উচ্চতা অনুযায়ী ধারা পৃথিবী কী করে তৈরি হয়, কীভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে ধারণা লাভ করব, এবং কীভাবে বহির্জাত প্রক্রিয়াগুলি পৃথিবীর ভূমিরূপের উপর কাজকর্ম করে সেগুলো হচ্ছে আজকের বহির্জাত অধ্যায়ের জানা যাবে। দ্বিতীয় হচ্ছে নদীর বিভিন্ন ক্ষয়কার্য। বহির্জাত প্রক্রিয়ার একটি মাধ্যম হচ্ছে নদী। এই নদী কিভাবে পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন কার্যক্রম করে, পৃথিবীর ভূপৃষ্ঠকে পরিবর্তন করে এবং নিজের কাজের মাধ্যমে কীরকম ভূমিরূপ তৈরি করে, সেই ভূমিরূপগুলো যেমন হচ্ছে অশ্বক্ষাকৃতি হ্রদ, আই আকৃতি উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, সেই সমস্ত ভূমিরূপ সম্পর্কে সিলেবাসে জানতে হবে। তৃতীয় হচ্ছে বিশ্বব্যাপী যে সমস্ত জলবায়ু পরিবর্তনগুলো হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জলবায়ু পরিবর্তনগুলি হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কীরকম ক্ষতি হচ্ছে এবং তার সাথে সাথে যে গঙ্গা, পদ্মা এবং ভাগীরথী, মেঘনার মোহনাতে সেই বদ্বীপগুলো অঞ্চলগুলো, সমুদ্র অঞ্চলগুলোতে, সুন্দরবনের রিজিয়ন থেকে শুরু করে বিভিন্ন নদী দ্বীপগুলো কীভাবে সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই সম্পর্কেও ধারণা লাভ করতে হবে। তৃতীয় হচ্ছে বায়ুর ক্ষয়কার্য, অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল কীভাবে তার কাজকর্মের মাধ্যমে বায়ুমণ্ডল পৃথিবীর ভূমিরূপকে পরিবর্তন করে এবং পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে কী কী ভূমিরূপ তৈরি করে এবং তার সাথে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে কীরকম ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপের সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হিমবাহ। এই যে হিমবাহ কীভাবে সৃষ্টি হয়, বহির্জাত মাধ্যম হিসাবে হিমবাহকে কীভাবে আমরা ধরবো, হিমবাহের কাজকর্মের ফলে কীভাবে ভূমিরূপ পরিবর্তন হয়, হিমবাহের কাজকর্মের ফলে কীরূপ ভূমিরূপ গঠিত হয় সেগুলো কিন্তু জানতে হবে এবং পড়তে হবে। যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে যেমন কোরি আছে, এই আকৃতি উপত্যকা আছে, হিমদ্রোণী আছে, এই সমস্ত ভূমিরূপ কীভাবে গঠিত হয়, হিমবাহ কীভাবে এই সমস্ত ভূমিরূপগুলোকে গঠিত করে সেগুলো কিন্তু জানতে হবে। তারপরে আছে বায়ুমণ্ডল, অর্থাৎ আমাদের যে চারপাশে যে বায়ুটা আছে সেই বায়ুটা মণ্ডল, 10,000 কিলোমিটার জুড়ে একটা বায়ুমণ্ডল আছে। সেই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং বায়ুমণ্ডলের উষ্ণতা, গভীরতা, উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, যেমন স্ট্রোপোস্ফিয়ার, আমরা আগেই পড়েছি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার প্রভৃতি, কীভাবে বায়ুমণ্ডলের উচ্চতার সাথে সাথে স্তরগুলো বণ্টিত আছে এবং সে সম্পর্কে ধারণা। দ্বিতীয় হচ্ছে বায়ুমণ্ডলের যে অনুভূমিক তাপপ্রবাহ, ইনসুলেশন, কীভাবে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়, বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে যাবতীয়। তারপরে এই অধ্যায়ের উপবিভাগের মধ্যে আছে বায়ুর চাপ বলয়, অর্থাৎ পৃথিবীর যে প্রধান চাপ বলয়গুলি আছে সেই চাপ বলয়গুলো সম্পর্কে ধারণা, নিয়ত বায়ুপ্রবাহ কীভাবে হয়, বায়ুচাপের ধারণা, চাপের পরিমাণ ব্যারোমিটার, 13 ব্যারোমিটার, তার বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক, পৃথিবীর চাপ বলয়ের সমীহ, চাপ বলয়ের অবস্থান এবং নিয়ত বায়ুপ্রবাহের সাথে চাপ বলয়গুলো যে স্থান পরিবর্তন, যে সমস্ত স্থানে বায়ু, যেমন ফন, চিনুক, সিরক্ষ, ঘূর্ণবাদ সম্পর্কে, প্রতিবে ঘূর্ণবাদ, ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর কীরকম সম্পর্ক, এইগুলো সম্পর্কে কিন্তু এই অধ্যায়ে ধারণা লাভ করতে হবে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল, অর্থাৎ পৃথিবীর যে জলমণ্ডলটা আছে
সেই জলমণ্ডলে একটা খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। এই যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত ধারণা, সমুদ্র স্রোতের প্রকারভেদ, কীরকম কীরকম স্রোতগুলো আছে, সমুদ্র স্রোত কীভাবে সৃষ্টি হয়, তার সৃষ্টির ফলে কীভাবে পৃথিবীর জলবায়ুতে প্রভাব পড়ে, এবং বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের ফলে কীভাবে কী ভূমিরূপ তৈরি হয়, যেমন মগ্নচড়া থেকে শুরু করে তার বাণিজ্যিক গুরুত্ব, এবং সমুদ্র স্রোতের সাথে যে জোয়ার ভাটা আছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে যে জোয়ার ভাটা তৈরি হয়, সেই জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয়, জোয়ার ভাটার ফলে কী রকম প্রভাব পড়ে পৃথিবীতে, সেই সম্পর্কে কিন্তু জানতে হবে এই বায়ুমণ্ডল অধ্যায়। এটা খুব ইন্টারেস্টিং টপিক, এবং আশা করছি তোমরা বুঝতে পারবে, যদি পড়ানো হয়, পরের ভিডিওগুলোতে পড়াবো, এটা আমরা বুঝতে পারবে কীরকমভাবে এই টপিকটা আলোচনা করা আছে। আমাদের প্রাকৃতিক ভূগোল প্রায় শেষের দিকে, সেটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে কি পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলে দশম শ্রেণীতে একটি অধ্যায় দিয়েছি, সেটা হচ্ছে কি বর্জ্য ব্যবস্থাপনা। আমরা যে বর্জ্যগুলো ফেলে দিই, এই বর্জ্য সম্পর্কে কিন্তু আমাদের একটা টপিক পড়তে হবে দশম শ্রেণীতে। তার কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যে সমস্ত বর্জ্যগুলো ফেলে দিই, সেই বর্জ্য কাকে বলে, বর্জ্যের ধারণা, কি বর্জ্য পৃথিবীতে আছে, কি প্রকারে বর্জ্য তৈরি হয়, কিভাবে এই সমস্ত বর্জ্যের ব্যবস্থাপনা করব, বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা, এবং যে সমস্ত জৈব অজৈব বর্জ্যকে কিভাবে আমরা ভাগ করব, কম্পোস্টিং করব, কিভাবে স্কাবার পদ্ধতিতে বর্জ্যকে ব্যবস্থাপনা করব, সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে আছে। তৃতীয় হচ্ছে এই বর্জ্যের প্রভাবে, আমাদের যে সৃষ্টি করা বর্জ্যের প্রভাবে ভাগীরথী এবং হুগলি নদীতে এর কী প্রভাব, ভাগীরথী এবং হুগলি নদীতে এর কী প্রভাব আছে, সেই প্রভাব সম্পর্কেও এই অধ্যায়ে জানতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং টপিক। এবার মূল যে টপিক, সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। আমরা প্রধানত দুটো ভূগোল বলে দিয়েছি, প্রাকৃতিক ভূগোল সম্পর্কে বলে দিয়েছি সিলেবাসে, পরিবেশ ভূগোল সম্পর্কে বলে দিয়েছি। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোলে আমাদের দশম শ্রেণীতে একটি মাত্র টপিকের উপরে হাইলাইট করতে হবে, সেটা হচ্ছে কি ভারতবর্ষের বিভিন্ন রকমের ভূমিরূপ থেকে শুরু করে সমস্ত জিনিসই কিন্তু এই টপিকের মধ্যে পাওয়া যাবে। তাই পুরো আঞ্চলিক ভূগোল সিলেবাসটাই ভারতের উপর আলোচনা করা হয়েছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভারতের ভূমিকা, অর্থাৎ এখানে ভারত নামকরণ কেন হয়েছে, তার প্রশাসনিক বিভাগ, কোথায় কোন রাজ্য আছে, তার বর্তমান রাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য, সবগুলি জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কি ভারতের প্রাকৃতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশে কি আছে, প্রথমে ভারতের ভূপ্রকৃতি, অর্থাৎ ভারতবর্ষ যে আছে, কোথায় কোন রকমের ভূমিরূপগুলো আছে, কোথায় কোন ভূমিরূপ সৃষ্টি হয়েছে, সেই ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে কিন্তু জানতে হবে। যেমন ভারতের উত্তরে কোন পার্বত্য অঞ্চল আছে, দক্ষিণে যে সমভূমি মালভূমি আছে, এবং ভারতবর্ষের যে সমভূমি উপকূলীয় সমভূমিগুলো আছে, সেই উপকূলীয় সমভূমি কোথায় আছে, কোথায় মালভূমি আছে, কোথায় পার্বত্য অঞ্চল আছে, সেইগুলো কিন্তু জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ভারতের জলসম্পদ, অর্থাৎ ভারতের জলসম্পদে কোথায় কোন নদী আছে, সেই নদীর বন্টন, সেই নদীগুলো কেমন কোথায় কোথায় প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো কীরকম কাজকর্ম করে, তার কোথায় থেকে উৎপত্তি হয়েছে প্রভৃতি। দ্বিতীয় হচ্ছে তার সাথে যেগুলো আছে হ্রদ, ভারতের কোথায় কোথায় হ্রদগুলো আছে, কোথায় কোথায় জলধার আছে, কোথায় কোথায় এই সমস্ত খাল আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং এর ফলে যে জনজীবনে তার কীরূপ প্রভাব পড়ছে সেগুলো। দ্বিতীয় হচ্ছে কি এই টপিকের মধ্যে জলসেচ, ভারতের কোথায় কোথায় জলসেচ হয়, কীরকম পদ্ধতিতে জলসেচ হয়, কোন কোন মাধ্যমে জলসেচ হয়, সেইগুলো জানতে হবে। তারপরে দামোদর ভ্যালি কর্পোরেশন, বহুমুখী নদী পরিকল্পনা, সংরক্ষণ, জল সম্পদ কীভাবে সংরক্ষণ করব, তার গুরুত্ব কী, কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে জলকে আরও সংরক্ষণ করতে পারবো, এবং কোন কোন কারণে জল সম্পদ বিনষ্ট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে তামিলনাড়ু রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্য কীরকম ভূমিকা নিয়েছে, সেটা কিন্তু একটা ছোট করে এই অধ্যায়ে ঢুকিয়ে দিয়েছে, যেটা আমাদেরকে পড়তে হবে। এবং এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে যে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু কী ভূমিকা। এরপরে ঘয়ের যেটা আছে ভারতের জলবায়ু, ক্লাইমেট, অর্থাৎ ভারতবর্ষের কীরকম জলবায়ু প্রবাহিত হয়, ভারতবর্ষের জলবায়ু বৈচিত্র্য কী কী, সংক্ষেপে এটা পড়তে হবে। ভারতের জলবায়ুর যে জলবায়ুর মধ্যে পড়ে, সেই জলবায়ু নিয়ন্ত্রকগুলো কী কী, তার অবস্থান, অক্ষাংশগত বিস্তৃতি,
কীভাবে জলবায়ুটা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করে, জলবায়ুর প্রভাবে ভারতের কীরকম প্রাকৃতিক পরিবেশে প্রভাব পড়ে, ইকোনমিক্স পরিবেশে প্রভাব পড়ে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তৃতীয় হচ্ছে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ এবং কৃষিকাজে মৌসুমী জলবায়ু যেটা আছে ভারতের মেন জলবায়ু, মৌসুমী জলবায়ু, সেই মৌসুমী জলবায়ু কীভাবে ভারতের কৃষি, অর্থনৈতিক পরিবেশ, মৃত্তিকাতে প্রভাব বিস্তার করে প্রভৃতি জানতে হবে। তৃতীয় হচ্ছে ভারতের মৃত্তিকা, ভারতের কোথায় কোথায় কেমন ধরনের মৃত্তিকা আছে, কোন মৃত্তিকা কোথায় আছে, তার বন্টন, আঞ্চলিক বন্টন, মৃত্তিকা রং থেকে শুরু করে মৃত্তিকার খনিজ উপস্থিতি প্রত্যেকটা টপিক ধরে কিন্তু জানতে হবে। অর্থাৎ এই অধ্যায় কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখানে ভারতবর্ষের কোন কোন জায়গায় কোথায় কী মৃত্তিকা আছে, তার বন্টন, কোথায় কী মৃত্তিকার ফলে কীরকম কৃষিকাজ হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং প্রতিনিয়ত যে ভারতবর্ষে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, মৃত্তিকা ক্ষয়ের কারণ, এই মৃত্তিকা ক্ষয় কীভাবে ভারতবর্ষের ভূমিরূপের উপর প্রভাব বিস্তার করে, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, কীরকম পদ্ধতি ব্যবহার করলে মৃত্তিকা ক্ষয়কে আমরা রোধ করতে পারো, অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণ কীভাবে করব, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার জন্য কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, কী কী করলে মৃত্তিকা ক্ষয়টা রোধ হবে, এই সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে আছে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ এই যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, এই বিশাল দেশ ভারতবর্ষে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়, কোন কোন জায়গায় কোন কোন ধরনের উদ্ভিদ পাওয়া যায়, ভারতবর্ষে যে স্বাভাবিক উদ্ভিদগুলো আছে সে তার শ্রেণীবিভাগ, তার আঞ্চলিক বন্টন, এবং ভারতবর্ষের এই সমস্ত উদ্ভিদগুলো কিভাবে ধ্বংস হচ্ছে, তার ধ্বংসের কারণ, এই ধ্বংসের ফলে কী কী প্রভাব বিস্তার করতে পারে, ভারতবর্ষের পরিবেশে কী কী প্রভাব বিস্তার করতে পারে এই উদ্ভিদগুলো কাটার ফলে, সেইগুলো জানতে হবে। তারপরে ভারতবর্ষের যে উদ্ভিদগুলো কাটার ফলে প্রভাব এবং কীভাবে সেই উদ্ভিদগুলো সংরক্ষণ করতে পারবো, উদ্ভিদ কাটার ফলে যে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে সেই ক্ষতির ফলে আমরা কীভাবে উদ্ভিদগুলো সংরক্ষণ করতে পারবো, বনসৃজন করতে পারবো, সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন প্রভৃতি কিন্তু জানতে হবে। তারপরে যেটা আছে কি ভারতের অর্থনৈতিক পরিবেশ, আমরা ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে পুরোপুরি ডিটেলস জানলাম। তারপরে আছে ভারতবর্ষের অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের মূল ভিত্তি হচ্ছে কৃষি। ভারতের অর্থনৈতিক পরিবেশে বলা হয় ভারতবর্ষের প্রায় 60% কিন্তু অর্থনৈতিক কৃষি থেকে আসে, অর্থাৎ ভারতবর্ষের অর্থনৈতিক পরিবেশের প্রধান যে উপাদান সেটা হচ্ছে কি কৃষি। সেই কৃষি সম্পর্কে ধারণা লাভ করতে হবে, অর্থাৎ ভারতবর্ষের কোথায় কোন কৃষি হয়, কীরকম ফসল ফলন হয়, কৃষিজ কোন কোন প্রধান ফসলগুলো ভারতবর্ষে চাষ হয়, এবং কৃষির ফলে ভারতবর্ষের অর্থনীতি কীভাবে ডেভেলপমেন্ট হয়, মৌসুমি বৃষ্টিপাত কীভাবে কৃষির উপর প্রভাব বিস্তার করে, ব্যবহার অনুসারে কীভাবে ফসলের শ্রেণীবিভাগ করতে হয়। তৃতীয় হচ্ছে ঋতু অনুযায়ী বিভিন্ন রকমের ফসলের শ্রেণীবিভাগ, তার সাথে সাথে বিভিন্ন স্পেশাল রেফারেন্স দিয়ে আছে যে চা, কফি, ধান, গম প্রভৃতি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে কিন্তু এটা প্রায় কিন্তু 5 নম্বরের প্রশ্ন আছে। যেমন ধরো চায়ের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে দিয়ে দেয়। তারপরে যেটা আছে ভারতের শিল্প, অর্থাৎ ভারতবর্ষের একটা বিশাল দেশ এই ভারতবর্ষের কোথায় কোন শিল্প আছে, কোথায় কোন জায়গায় কেমন শিল্প আছে, কী প্রকারের শিল্প আছে, ভারতবর্ষের যে সমস্ত শিল্পগুলো যেমন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প প্রভৃতি শিল্প কেন সৃষ্টি হয়েছে, কেন এই জায়গায় সৃষ্টি হয়েছে এরকম শিল্প, অন্য জায়গায় সৃষ্টি হয়নি, তার কারণগুলো জানতে হবে যে কী কী কারণে ভারতবর্ষের কী কী অনুকূল ভৌগোলিক পরিবেশের কারণে এই সমস্ত শিল্পগুলো তৈরি হয়েছে, সেই শিল্পগুলোর আঞ্চলিক বন্টন, সেই শিল্পগুলোর বিভিন্ন রকম শিল্পের সাথে কীভাবে তার আত্মসম্পর্ক আছে প্রভৃতি কিন্তু জানতে হবে। এবং কাঁচামাল ভিত্তিক যে সমস্ত শিল্পগুলো আছে যেমন কৃষিজ শিল্প, বাণিজ্য শিল্প, বনজ শিল্প, খনিজ শিল্প, সেইগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। লাস্ট যেটা আছে গয়ের দাগের, সেটা হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা, ভারতবর্ষের মানব জনসংখ্যা, অর্থাৎ ভারতবর্ষে এই বিশাল দেশে 121 কোটি প্রায় জনসংখ্যা, এই জনসংখ্যার আঞ্চলিক বন্টন, জনঘনত্বের তারতম্যের কারণ, সাক্ষরতার হার, মানুষ জমি অনুপাত থেকে শুরু করে জনসংখ্যার আদমশুমারি কি কাকে বলে প্রভৃতি কিন্তু ছোটো ছোটো প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের কারণ, এটা কিন্তু 10 নম্বরের বা 5 নম্বরের প্রায় পরীক্ষায় পড়ে, বেশিরভাগ 5 নম্বরেই পড়ে যে ভারতবর্ষের জনঘনত্বের অসম তারতম্যের কারণ। তারপরে আছে ভারতবর্ষের জনধারণের উপযোগী পরিবেশ,
মানুষের নগরায়নের সমস্যা, ভারতবর্ষের যে সমস্ত নগরগুলো আছে কলকাতা, মুম্বাই, দিল্লি প্রভৃতি নগরগুলোর নগরায়নের সমস্যা এবং তার পরিবেশের সমস্যা, সেগুলো জানতে হবে। ঘরে যেটা আছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতবর্ষের কী কী মাধ্যমে পরিবহন হয়, পরিবহনের গুরুত্ব কী, সড়কপথের মাধ্যমে কীভাবে পরিবহন হয়, সড়কপথের গুরুত্ব কী, সোনালী চতুর্ভুজ কী, ভারতের রেলওয়ে কীভাবে প্রচলিত হয়েছে, ভারতের রেলওয়ের গুরুত্ব কী, হীরক চতুর্ভুজ কী, এবং ভারতের যে প্রধান প্রধান মাধ্যমগুলো, পরিবহনের যে প্রধান মাধ্যম, জলপথ, সড়কপথ, আকাশপথ এবং রজ্জুপথ, যে সমস্ত প্রধান মাধ্যমগুলো আছে সেই প্রধান মাধ্যম কীভাবে পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে ভারতবর্ষে, সড়কপথ পরিবহন, জলপথ পরিবহন, আকাশপথ পরিবহন, রেল লাইন থেকে শুরু করে বিভিন্ন যে পরিবহনগুলো আছে তার প্রভাবগুলো কী কী, তার ফলে ভারতবর্ষে জনজীবনে কীরকম অর্থনৈতিক উন্নতি হয়েছে, এবং প্রধান জলপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ সামুদ্রিক বন্দরগুলো কী কী, আকাশপথ, জাতীয় বিমানবন্দর, জাতীয় বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ভারতবর্ষে কোথায় কোথায় অবস্থিত সেগুলি জানতে হবে। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ভারতবর্ষের প্রধান যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, সেলফোন প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে কিন্তু এই অধ্যায়ে বিস্তারিত জানতে হবে। তারপরে যেটা আছে উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য মানচিত্র, এটা নতুন টপিক, একটা খুবই ধারণা লাভ করতে হবে তোমাদের যারা নতুন পড়ছো। আগে এগুলো কিন্তু শুনেছো, কিন্তু নতুন যে টপিকগুলো আজকে এবারে এসছে ভিডিওটাই বলবো, সেটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা সিলেবাসের খুবই ভাইটাল টপিক, ভবিষ্যতে যারা পড়াশোনা করবে সেই এই টপিক সম্পর্কে কিন্তু আরও ভালো করে বিস্তারিত জানতে পারবে। সেটা হচ্ছে কি উপগ্রহ চিত্র, অর্থাৎ যে পৃথিবীর যে ওপরে স্যাটেলাইটগুলো আছে সেই স্যাটেলাইটের মাধ্যমে যে সমস্ত চিত্রগুলো গ্রহণ করা হয় তাকে বলা হয় কি উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্র কাকে বলে, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য কী, উপগ্রহ চিত্রের বিভিন্ন রকমের রং, উপগ্রহ চিত্র তোলার পর্যায়, বৈশিষ্ট্য প্রভৃতি কিন্তু এই ভিডিওর এই সিলেবাসে এই টপিকে জানতে পারবো। এবং আমাদের এই ভিডিওটা খুবই একটা ভাইটাল ভিডিও, এই ভিডিওটা সবাই দেখবে এবং আমাদের যে স্টাডি পে অ্যাপ আছে সেটা সাবস্ক্রিপশন করবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রিপশন করবে।